হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা মাধ্যমিক সালের কোশ্চেনগুলো সলভ করছিলাম। 2024, 23, 22, তারপর 20, 19-এর 2000 এবং 2019-এর কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা 2018 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সলভ করব। 2018 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান। ওকে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখবেন যেগুলো বললাম 19, 20, 22, 23, 24 সালের ম্যাথ কোশ্চেনের সলিউশন আছে মাধ্যমিকের। ওকে, এছাড়াও ক্লাস 9 থেকে ক্লাস 10-এর যে ম্যাথের সিলেবাস, সেই ম্যাথের সিলেবাসের সম্পূর্ণ সলিউশন করা আছে আমাদের চ্যানেল প্লেলিস্টে। ঠিক আছে, 2025 যারা মাধ্যমিক পরীক্ষার্থী, সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের সলিউশন আছে, রায় ও মার্টিন প্রশ্নবিত্তের সলিউশন আছে। ওকে, 21টা মডেল কোশ্চেন পেপার, 21টা মডেল কোশ্চেন পেপারেরই সলিউশন আছে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস একের দাগের একেরটা প্রথম অঙ্ক যেটা দিয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রত্যেকটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একেরটা বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার 2 মাসের সুদ। একের দাগের এক, তাহলে 10% সরল সুদের হারে এ টাকার 2 মাস, বার্ষিক সুদের হার 10%। ঠিক আছে, বার্ষিক সুদের হার 10% বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে। তাহলে বি মাসটাকে বছরে ঘুরিয়ে নিতে হবে। বি মাস ইজ ইকুয়াল টু বি বাই 12 বছর। ঠিক আছে, মাসকে বছরে ঘোরাতে হলে 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে এ টাকার বি বছরের সুদ কত? এ টাকার বি মাসের সুদ, তাহলে এ পি 10%, পি আর টি টাইম হচ্ছে বি বাই 12, 12টা নিচে হয়ে যাবে ইন্টু 100, এত টাকা আসছে। শূন্য শূন্য কেটে গেলে চলে আসছে এ বি বাই 12 × 120, এত টাকা। এটা টাকা। ঠিক আছে, এটা কোন অপশানে আছে? এ বি বাই 120, এটা আছে অপশন বি তে, তাই তো? এ বি বাই 120 টাকা, তাহলে অপশন বি সঠিক উত্তর। অপশন বি, এ বি বাই 120 টাকা। আমরা আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, 1 নম্বরের যেগুলো কোশ্চেন সেগুলো ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে উত্তর লিখলেই নাম্বার পাবে। ঠিক আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারগুলো তোমাকে নিখুঁতভাবে বসে দেখাতে হবে। ওকে, তাহলে এটা আমরা ঠিকঠাকভাবে দাগ নাম্বার দিয়ে দেবো। শুধুমাত্র এগুলো তুমি রাফলি ক্যালকুলেশন করে দেখাতে পারো। এখানে চাইলে মেন পেজেও ক্যালকুলেশন করতে পারো, কিন্তু ক্যালকুলেশন যেন সঠিক হয়। এরকম যদি কোনো ক্ষেত্রে হয়ে যায় যে ক্যালকুলেশন সঠিক হয়েছে, ক্যালকুলেশন ভুল আছে, কিন্তু কোনোভাবে অ্যান্সারটা ঠিক এসছে কোনোভাবে, কিন্তু এবং তুমি অ্যান্সারটা যেখানে দাগ নাম্বার দিয়ে লিখলে ঠিক লিখলে, সেখানে যেহেতু ক্যালকুলেশনটা ভুল আছে, তোমার মার্কস কিন্তু কাটা গেলেও যেতে পারে। তাই ক্যালকুলেশনটা কোনো রকম রিস্ক না নিয়ে ক্যালকুলেশন তুমি রাফ পেজে করে জাস্ট দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখবে। ওকে, নেক্সট, 2 দাগে যদি এক্স প্রপোর্শনাল ওয়াই হয় তাহলে কি হবে? এক্স প্রপোর্শনাল ওয়াই হলে, এক্স প্রপোর্শনাল ওয়াই তার মানে এক্স ইজ ইকুয়াল টু কে অশূন্য ভেদ ধ্রুবক হলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই হয়ে যাবে। আমরা উভয় দিকে কিউব করতে পারি, উভয় দিকে স্কোয়ার করতে পারি, মানে যেটা হবে উভয় দিকে একই হবে। তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার হবে, উভয় দিকে স্কোয়ার করলেই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কে ধ্রুবক হলে কে স্কোয়ারও ধ্রুবক, তাহলে হয়ে যাবে যে এইটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। কে স্কোয়ার ধ্রুবক, কে ধ্রুবক মানে কে স্কোয়ারও ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইটা আসছে। তাহলে এটা যদি এক্স কিউব প্রপোর্শনাল ওয়াই কিউব সেটা থাকলেও সেটা হতো এক্স পাওয়ারে 4 হলেও দুদিকে একই, ঠিক আছে, দুদিকে পাওয়ারে একই থাকবে। এটা অপশন ডি তে আছে, এটাই উত্তর, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার। এবার দেখো 3-এরটা, এটা ডি এর অ্যান্সারটা হলো। 3-এরটা বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ কোণ 100 ডিগ্রি। একটা বৃত্তস্থ চতুর্ভুজ মনে করো, বৃত্তের মধ্যে চতুর্ভুজ, এইটা হয়ে যাচ্ছে এবিসিডি, এ বি সি ডি, মনে করো এ কোণ 100 ডিগ্রি বলা আছে। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণগুলোর সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে এইটা 100 হলে এইটা কত হয়ে যাবে? এটা 80 ডিগ্রি হয়ে যাবে, তবে দুটো সমষ্টি 180 হবে। তাহলে এ কোণ 100 ডিগ্রি হলে বি কোণের মান হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশন সি তে আছে 80 ডিগ্রি, অপশন সি এটা 80 ডিগ্রি। 4-একটা দেখো, অপশন সি হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। 4-একটা বলেছে 7 পাই রেডিয়ান বাই 12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান। 7 পাই রেডিয়ান বাই 12, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মান কি হবে? পাই রেডিয়ানের জায়গায় 180 বসিয়ে যাও, বাই 12, এটা কাটলে 15 হয়ে যাচ্ছে, তাহলে 105, 7 15 105, 105 ডিগ্রি হয়ে যাচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান। ষষ্ঠিকে মানে ডিগ্রিতে মান, ষষ্ঠিক পদ্ধতিতে মানে পাইয়ের জায়গায় শুধু পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাইয়ের জায়গায় মানটা বসিয়ে দিলে একদম সহজ অঙ্ক। দেখো, পাইয়ের জায়গায় মানটা বসিয়ে দিলেই হবে। এটা কোন অপশনে আছে? অপশন ডি তে আছে, অপশন ডি 105, 105 ডিগ্রি। 5-একটা দেখো, 5-এর কি বলেছে?
5 বলা দেওয়া আছে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক, কর্ণের দৈর্ঘ্য d হলে ঘনকের একটি বাহু a একক, তাহলে ঘনকের কর্ণ কত হবে? ঘনকের বাহু যদি জানা থাকে তাহলে কর্ণ হচ্ছে √3 দিয়ে গুণ করলে কর্ণ বের হয়। ঠিক আছে, বর্গক্ষেত্রে যেমন √2 ইন্টু বাহু, ঘনকের ক্ষেত্রে √3 ইন্টু বাহু, তাহলে এর কর্ণ হয়ে যাচ্ছে √3a। আবার কর্ণ বলে দেওয়া আছে d, তার মানে d সমান √3a হয়ে যাবে। কর্ণ বলে দেওয়া আছে d, তাহলে d ইজ ইকুয়াল টু √3a। ঠিক আছে, d ইজ ইকুয়াল টু √3a হয়ে যাচ্ছে। তাহলে কোন অপশনটা? অপশন বি তে আছে √3a ইজ ইকুয়াল টু d। তাহলে অপশন বি, অপশন বি √3a ইজ ইকুয়াল টু d। এইটা দেখো। আচ্ছা, 6, 7, x, 8, y, z সংখ্যাগুলির গড় 9 বলে দিয়েছে। এটা হচ্ছে দেখো বলা আছে 6, 7, x, 8, 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 16, এই সংখ্যাগুলির গড় কত বলা আছে? 6, 7, x, 8, y 16, সংখ্যাগুলির গড় 9। কটা সংখ্যা? 3 আর 3 6টা সংখ্যা, তাহলে বাই 6 হবে ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, এইটা আছে দেখো। বা 7 আর 6 13, 7 আর 6 13, 13 আর 8 21, 21 আর 16, তাহলে x প্লাস ওয়াই 21 প্লাস 16 কত হচ্ছে? 37, তাই তো? 21 আর 16 37 হয়, ইজ ইকুয়াল টু 6 9 54 কোনাকুনি গুণ করলে। বা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 54 মাইনাস 37, বা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17 আসছে। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, এই রিলেশনটা হচ্ছে। কোন অপশনে আছে? অপশন বি তে আছে। অপশন বি তে আছে এই সম্পর্কটা, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17। তাহলে অপশন বি সঠিক উত্তর, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর হচ্ছে দেখো, অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখো, একের দাগেরগুলো কমপ্লিট হলো, 2 দাগের যাব। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে। ওকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 2 দাগের। 2 দাগের কি বলা আছে? 2 দাগের বলা আছে শূন্যস্থান পূরণ করো, 6টা আছে। r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR বাই 25। আচ্ছা, এই যে PNR বাই 25 এটা সুদ বলে দেয়া আছে। r% সরল সুদের হারে কোনো মূলধনের, তাহলে মূলধনের পরিমাণ, আমরা মূলধনটা ধরে নিচ্ছি, এখানে x ধরে নিচ্ছি। তাহলে এইদিকে এই সুদটা বলে দেওয়া আছে, আবার আমরা সময় জানি, আসল ধরে নিচ্ছি x, সুদের হারটা জানি, এর সাহায্যে আমরা সুদ নির্ণয় করবো। দুটো সুদ নিশ্চয়ই সমান হবে। ঠিক আছে, সুদ বলা আছে, আমরা সময় জানি, আসল ধরে নিচ্ছি, সুদের হার জানি, তাহলে সুদটা নির্ণয় করছি। আচ্ছা, আসল হচ্ছে x, সুদের হার r বলেছে, আর সময় কত বলেছে? সুদের হার r, আর কোনো মূলধনের n বছরের সুদ, তাহলে n বছরের সরল সুদ, তাহলে n এইটা ইন্টু n বাই 100 হয়ে যাচ্ছে। এইটা সুদটা নির্ণয় করলাম, এইটা বলা আছে, তাহলে দুটো সুদ নিশ্চয়ই সমান হবে, সরল সুদ। উভয় দিকে কেটে দিলে দেখো এই NR আর RN কেটে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে। তাহলে P/4 ইজ ইকুয়াল টু x, P ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে x/4, অতএব x ইজ ইকুয়াল টু 4p আসছে। তাহলে মূলধনের পরিমাণ হয়ে যাচ্ছে 4p টাকা, মূলধনের পরিমাণ 4p টাকা। ঠিক আছে, টাকাটা আছে, তাহলে শূন্যস্থানে শুধু হবে 4p। 2 নেক্সট দেখো, a-2x² প্লাস 3x প্লাস 5, তাহলে এইটা বলছে a-2x² প্লাস 3x প্লাস 5, এইটা একটা সমীকরণ দেওয়া আছে। a-2x² প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটিতে, এটা ইজ ইকুয়াল টু 0 সমীকরণটিতে a এর মান বলা আছে, সমীকরণটিতে a এর মান ব্যাসের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যদি x² সমন্বিত পদটা না থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, এটা একঘাত সমীকরণ। তাহলে তার জন্য এর সহগ যেটা সেটাকে 0 হতে হবে, অর্থাৎ a-2 যদি 0 হয়ে যায়, তাহলে 0 × x² 0 হয়ে যাচ্ছে, তার মানে এই পদটা আউট হয়ে যাচ্ছে, তাহলে দ্বিঘাত সমীকরণ আর হচ্ছে না। বোঝা গেল? তাহলে এখানে এইটা থেকে কি পাচ্ছি আমরা? a = 2, তাহলে a এর মান 2 হতে হবে। a এর মান 2 হলে এই সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a এর মান 2, a এর মান শূন্যস্থানে 2। 3 এরটা দেখো,
এর মান 2 হয়ে গেল। নেক্সট দেখো, এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে এর মান কত? তোমাদের একটা প্রয়োগ আছে, আমরা প্রয়োগের সাজেশনও দেবো, 2025 যারা মাধ্যমিক পরীক্ষার্থী প্রয়োগের সাজেশনও দেবো। এবার দেখো তোমাদের একটা প্রয়োগ আছে যে প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র, বৃত্ত সম্ভবত বৃত্তস্থ চতুর্ভুজ আছে, বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তাকার চিত্র, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ, তাহলে বৃত্তস্থ সামান্তরিক মানে আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক, তার একটি এ কোণের মান। তাহলে বৃত্তস্থ সামান্তরিক যদি হয়ে যায়, এটা একটা বৃত্তস্থ সামান্তরিক, এটা একটা বৃত্তস্থ সামান্তরিক, সেটা আয়তক্ষেত্র, তার মানে তার প্রতিটা কোণ 90 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, মানে এও একটি কোণ, তাহলে এ কোণের মান 90 ডিগ্রি হবে। ঠিক আছে, যেহেতু বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র হয়, তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে তার যে কোনো কোণই বললে 90 ডিগ্রি হতো। tan 35 ইন্টু tan 55 ইজ ইকুয়াল টু সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে? ঠিক আছে, এটা ক্যালকুলেশন করছি। দেখো, tan 35 ইন্টু tan 55 ইজ ইকুয়াল টু সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান নির্ণয় করতে হবে, থিটার সর্বনিম্ন ধনাত্মক মান। তাহলে বা tan 55টাকে লিখছি আমরা 90 মাইনাস 35 লিখছি, ইজ ইকুয়াল টু সাইন থিটা, বা এইটা tan 35, tan 90 মাইনাস থিটা, এটা cot 35 হয়ে যাবে, cot 35 ইজ ইকুয়াল টু সাইন থিটা হয়ে যাচ্ছে, বা এটা হয়ে যাচ্ছে tan 35, cot মানে 1/tan হয়ে যাচ্ছে, 1/tan 35 ইজ ইকুয়াল টু সাইন থিটা হয়ে যাচ্ছে। tan 35 ওপর নিচ কেটে গেলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কত মান 1, সাইন 90 মান 1, অতএব থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটার সর্বনিম্ন মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। থিটার সর্বনিম্ন মান এখানে হয়ে যাচ্ছে যে, এখানে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাও 90 ডিগ্রি আসছে, পরপর দুটোই 90 ডিগ্রি অ্যান্সার এলো। 5 দেখো কি বলেছে, 5 বলে দিয়েছে যে একমুখ কাটা একটি পেন্সিলের চোঙ, একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়। পেন্সিলের আকারটা কেমন হয়? একটা পেন্সিল নিশ্চয়ই এরকম হয়, এই যে পেন্সিল, এই দিকটা যদি মুখ থাকে পেন্সিলের, যে দিকটা করে লেখা হয় তার দিকটা এইরকম থাকে নিশ্চয়ই। তাহলে এই যে চিত্রটা, এইখানটা হয়ে যাচ্ছে, এই যে গোল করছি আমরা, এটা হয়ে যাচ্ছে শঙ্কুর আকার, আর এই যে এই দিকটা, এই চিত্রটা যেটা আন্ডারলাইন করছে, এটা লম্ববৃত্তাকার চোঙের আকার। ঠিক আছে, যেটা আন্ডারলাইন করা আছে দেখো চোঙের আকার, যেটা গোল করা আছে সেটা শঙ্কুর আকার, মুখটা যেখানটা লেখা হয়। তাহলে বলেছে চোঙ ও ড্যাশের সমন্বয়, চোঙ ও শঙ্কুর সমন্বয়। ঠিক আছে, বা লম্ববৃত্তাকার শঙ্কুও বলতে পারো, চোঙ ও শঙ্কুর সমন্বয়, এটা শঙ্কু, চোঙ ও শঙ্কু কি দেওয়া আছে, চোঙ ও শঙ্কু এর সমন্বয়, তাহলে শুধু শঙ্কু লিখলেই হবে। এবার 6 দেখো কি আছে, 6 আছে মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও ড্যাশ। মধ্যগামিতার মাপকগুলি গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হবে, শূন্যস্থানে হবে সংখ্যাগুরু মান, সংখ্যা, এটা তোমাদের রাশি বিজ্ঞানের সংখ্যাগুরু, এটা সংখ্যাগুরু মান দেওয়া আছে, তাই তো, মানটা বাইরে আছে না, সংখ্যাগুরু মান সমেত লিখতে হবে, সংখ্যাগুরু মান, এটা পুরোটাই শূন্যস্থানে। ঠিক আছে, দেখো 2 দাগের গুলো কমপ্লিট হলো। এবার আমরা যাব 3 দাগের, 3 দাগে যাবো। দেখো 3 দাগের আছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা নির্বাচন করা 6টা আছে, সেই 6টা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। 3 দাগের এক একটা সত্য মিথ্যা নির্বাচন। সত্য মিথ্যা নির্বাচনে কি বলেছে দেখো, প্রথমটাই দেওয়া আছে যে নির্দিষ্ট আসলের উপর সমান হার সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। প্রথম বছরের পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটো সমান হয়, কিন্তু দ্বিতীয় বছর থেকে সর্বদা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বাড়তে থাকে, কারণ চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপর সুদ, আর সরল সুদ মানে সেই সমান হারেই একই টাকার উপর সুদ পড়ে যাচ্ছে এইটা। কিন্তু চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপর ধরো 1000 টাকার 100 টাকা সুদ হলো, আমি কথায় বলছি, দ্বিতীয় বছরে সেটা হবে 1100 টাকার উপর সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে প্রতি বছরই 1000 টাকার করে সুদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে
অবশ্যই চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হবে প্রথম বছরের পর থেকে, দ্বিতীয় তৃতীয় যে বছরই বলুক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি। কিন্তু এখানে বলে দিয়েছে যে নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। তাহলে একদমই মিথ্যা বলা আছে, এটা সরল সুদ কখনোই বেশি হয় না, সরল সুদ কম হয়, সরল সুদ কম হয়। ঠিক আছে, আচ্ছা এটা মিথ্যা হলো। 2 কি বলেছে, এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতে। আচ্ছা কি দেওয়া আছে, এক্স এটা দুভাবে করতে পারো, এক্স কিউব ওয়াই বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই পদ আছে এই পদ আছে, আর এই এক্স স্কোয়ার ওয়াই আর কি আছে, আর আছে এক্স ওয়াই কিউব, এইরকম আছে তাই তো, এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউব, এই যে এই 3টে পদ দেওয়া আছে, এইটা এইটা এইটা, এই 3টে পদ বলেছে ক্রমিক সমানুপাতে। যদি এইরকম করে দুদিকটা সমান হয় তাহলে বলতে পারি ক্রমিক সমানুপাতি, আবার কোনাকুনি গুণ করে দিয়েও যদি সমান হয়ে যায় তাহলেও বলতে পারি ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, দুভাবেই হবে। দেখো কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে x4 y4, এইটা গুণ করলে এক্স কিউব ইন্টু এক্স, x4 y কিউব ইন্টু y4, এইটা কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার x4 y4 সমান হয়ে যাচ্ছে, তার মানে ক্রমিক সমানুপাতি। আরেকভাবে এই মানটা যদি আমরা নির্বাচন করি, যদি কেটে দিই, এইটা y হয়ে গেল, এটা কেটে গিয়ে x হয়ে গেল, তার মানে বাঁ দিকটা x বাই y, এইটা কেটে দিলে x হয়ে যাচ্ছে, y স্কোয়ার y কিউব এটা y, তার মানে দুদিকেই x বাই y হয়ে যাচ্ছে, দুদিকে x বাই y হয়ে যাচ্ছে, তাহলে সমান হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে, ক্রমিক সমানুপাতে যেটা বলা আছে সত্য বলা আছে, সঠিক। 3 এবার 3 বলে দিয়েছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এটাও তোমাদের একটা প্রয়োগ, মনে রাখবে। এই প্রয়োগগুলো করতে হবে, শুধু স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে না, স্টেটমেন্ট থেকে শর্ট কোশ্চেন আসছে, স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে, কিন্তু প্রয়োগও পড়তে পারে এগুলোই। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ অবশ্যই বৃহত্তর হয়ে গেলে সূক্ষ্মকোণ হয়ে যায়, আর অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সর্বদা স্থূলকোণ হয়ে যায়। ঠিক আছে, এখানে কোনটা দিয়েছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটা সত্য, সঠিক দেওয়া আছে। এবং এর প্রমাণটাও তৈরি করবে, প্রমাণটাও প্রয়োগের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর প্রমাণটা 6 স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি সরলতম মান 1, কি আছে 6 স্কোয়ার 27 মাইনাস কট স্কোয়ার 63। ঠিক আছে, এটা স্কোয়ার 27 মাইনাস, এটাকে যদি আমরা কট স্কোয়ার, এটা 63টাকে আমরা 90 মাইনাস 27 লিখছি, 90 মাইনাস 90 থেকে 27 বিয়োগ করলে 63 হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 স্কোয়ার 27 মাইনাস কট 90 মাইনাস থিটা ট্যান থিটা, ট্যান 27, কট 90 মাইনাস থিটা ট্যান থিটা, ট্যান 27, 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত হয়, এটা ট্যান স্কোয়ার, সর্বদা 1, এটা সূত্র তো, সর্বদা 1, তাহলে এটা সর্বতম মান 1 বলেছে, তার মানে এটাও সত্য 4টা। ঠিক আছে, 5 দেখো কি বলেছে, 5 বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। গোলকের ব্যাসার্ধ মনে করো r একক, তাহলে গোলকের আয়তন হয়ে যাচ্ছে 4/3 পাই r কিউব। গোলকের ব্যাসার্ধ যখন r একক তখন গোলকের আয়তন 4/3 পাই r কিউব। ঠিক আছে, আচ্ছা এবার ব্যাসার্ধ যদি 2r হয়ে যায় তখন আয়তন কত হবে, এত ঘন একক হয়ে গেল, তখন হয়ে যাচ্ছে 4/3 পাই 2r তার কিউব, এত ঘন একক, তার মানে এর কিউব করলে 4/3 পাই, এইটা 8r কিউব হয়ে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে 4/3 ইন্টু 8 পাই r কিউব, তাহলে 8 গুণ হচ্ছে, 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন 8 গুণ হয়ে যাচ্ছে। এখানে বলেছে প্রথম গোলকের আয়তনের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, দ্বিগুণ নয় 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা যেটা বলা আছে 5-এরটা দ্বিগুণ বলা আছে কিন্তু হচ্ছে 8 গুণ, তাহলে মিথ্যা। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা, পরেরটা যেটা বলেছে, আচ্ছা একটা রাষ্ট্রবিজ্ঞানের অঙ্ক দিয়েছে, স্কোর আর শিক্ষার্থীর সংখ্যা, আমরা শুধু মানটা লিখছি, দেখো এইরকম করে দেওয়া আছে যে এটা আছে 1 2 3 4 5, এইভাবে মানটা দেওয়া আছে 1 2 3 4 5, আর শিক্ষার্থীর সংখ্যা যেটা আছে 3 6 4 7 5, 3 6 4 7 5। ঠিক আছে, এখানে বলছে যে বিভাজনটির সংখ্যাগুরু মান, বিভাজনটির সংখ্যাগুরু মান কোনটা সবচেয়ে বেশি, এটা শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি 7, তাহলে 7 4, স্কোর 4 করেছে 7 জন, তাহলে সংখ্যাগুরু মান 4, কিন্তু এখানে দেওয়া আছে সংখ্যাগুরু মান 3, কিন্তু 3 তো 4 জনের স্কোর, 3টা কখনোই হবে না, 4 হবে, তাহলে এখানে যেটা তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা হবে। ঠিক আছে, 6টাও মিথ্যা হয়ে যাচ্ছে।
সংখ্যাগুরু মান কি, যেটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুরু মান। সবচেয়ে বেশি জনের স্কোর 4, তাহলে সংখ্যাগুরু মান 4 হবে। এখানে 3 বলা আছে তাই মিথ্যা হলো। এবার দেখো আমরা 2 এর দাগে শুরু করব। 2018 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছি 2018 সালের 1, 2, 3 এর দাগের হলো। এবার আমরা 4 এর দাগে শুরু করছি। 4 এর দাগের শর্ট কোশ্চেন, ঠিক আছে। 4 এর দাগে 2 নাম্বার করে যেগুলো আছে। 4 দাগের 1-এরটা কি বলেছে দেখো, 4 দাগের 1-এর, ঠিক আছে। 4 দাগের 1-এ বলে দিয়েছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। ধরি ওই ব্যক্তির মূলধন বার্ষিক মানে বছরে, ধরি মূলধন ধরে নিচ্ছি, ধরি ওই ব্যক্তির মূলধন P টাকা, সময় সমান 1 বছর, ঠিক আছে। প্রথমে সুদের হার ছিল 4%, তাহলে 4% হারে অতএব বার্ষিক 4% সরল সুদের হারে P টাকার 1 বছরের সুদ P into 4 into 1/100 এত টাকা is equal to 4P by 100 টাকা, এইটা আসছে। এবার দেখো তারপরে বলছে সুদটা কমে গিয়ে 3.34%, বার্ষিক 3.34% সরল সুদের হারে P টাকার 1 বছরের সুদ সমান P ইন্টু 3.34 কত, 3 4 12 3 15/4, তাহলে 15টা উপরে হবে, 4টা নিচে হবে। P মানে 1 বছর এত টাকা আসছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে, আমরা 15ই রাখছি, 15P বাই 400 টাকা। এবার বলছে এই সুদের হারটা 4% থেকে 3.34% হয়ে যায়, তার বছরে যে সুদটা সেটা কমে যাচ্ছে, কমে গিয়ে হয়ে যাচ্ছে 60 টাকা। 60 টাকা কমে যাচ্ছে, মানে 60 টাকা কম হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে কি হবে, অতএব শর্তানুসারে তাহলে এই মানটা, এটা কমে যাচ্ছে, এটা কম মান, এটা বেশি। তাহলে 4P by 100 minus 15P by 400 is equal to 60, বা এটা 400 4 16P minus 15P is equal to 60, কোনাকুনি গুণ করলে এইটা হয়ে যাচ্ছে 16P minus 15P শুধু P is equal to 4 6 24 0 0 0 24,000 হয়ে যাচ্ছে। P is equal to 24,000, ঠিক আছে। তাহলে 24,000 হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাচ্ছে যে ওই ব্যক্তির মূলধন নির্ণয় করা, অতএব ওই ব্যক্তির মূলধন, প্রত্যেকটা অঙ্কের অবশ্যই উত্তর লিখবে। অতএব ওই ব্যক্তির মূলধন কত, ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা, এত টাকা, ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। ওকে, নেক্সট দেখো 4 দাগের 1 হলো, 4 দাগের 2, 4 দাগের 2 সহজ অঙ্ক দেখো একদম। চার দাগে 2 এর কি বলেছে, 4 দাগে 2 এর বলা আছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লাভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল, এ লাভ্যাংশ কত। তাহলে এ ও বি 15,000 ও 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এ ও বি 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে। এ ও বি যথাক্রমে 15,000 টাকা 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি এর লভ্যাংশ 3,030 টাকা। 6 মাস পর বির লভ্যাংশ 3,030 টাকা। অতএব এ এর 1 মাস হিসাবে মূলধন, এইটা আছে 15,000 ইন্টু 6, 6 15 90 0 0 0 এত টাকা।
বি এর 1 মাস হিসাবে মূলধন কত হবে 45,000 ইন্টু 6 এত টাকা ইজ ইকুয়াল টু, এটা না করে দুজনেরই যেহেতু একই মাসে ডাইরেক্ট অনুপাত করে নিলেও হবে, ঠিক আছে। দুজনের যেহেতু একই মাসে, দুজনেরই 6 মাস বলেছে, ঠিক আছে। 6 মাস পরে এ পাচ্ছে এত, তাহলে এরকম দুজনেরই যেহেতু 6 মাস ডাইরেক্ট অনুপাত করে নিলে হবে, 1 মাসের হিসেবে না বের করে। আমরা যেহেতু 6 মাস বলে দিয়েছি 1 মাস হিসেবে করে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা। 0 0 0 5 6 2 6 3 4 6 24 7 3 27 এত টাকা। অতএব এ ও বি এর মূলধনের অনুপাত কত আসছে, এটা 90,000 ইস্টু 270000, চারটে করে শূন্য তুলে দিলে 9:27, 1:3, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি এ এর লাভ্যাংশ x টাকা, ধরি এ এর লভ্যাংশ x টাকা। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে, তাহলে শর্তানুসারে হয়ে যাবে এদের মূলধনের অনুপাতেই লভ্যাংশ হবে, তাহলে 1:3 এটা মূলধন অনুপাত, এ এর হচ্ছে x আর বি এর 3030, বা 1/3 ইজ ইকুয়াল টু x বাই 3030 এখানে হয়ে যাচ্ছে, বা 3x ইজ ইকুয়াল টু 3030, বা x ইজ ইকুয়াল টু 3030/3, তাহলে বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1010। অতএব এ এর লভ্যাংশ হয়ে যাচ্ছে 1010 টাকা। অতএব সহজ অঙ্ক দেখো, এ এর লভ্যাংশ হয়ে যাচ্ছে, এ এর লভ্যাংশ 1010 টাকা, ঠিক আছে। এটাই এর লভ্যাংশ। দেখানো প্রসেসটা সহজ অঙ্ক। মূলধন অনুপাত বের করেছি, মূলধন অনুপাতেই লভ্যাংশটা বণ্টিত হবে, তাহলে মূলধন অনুপাতের সঙ্গে লভ্যাংশ অনুপাত সমান করে দিয়েছি এর লভ্যাংশ ধরে নিয়ে। নেক্সট দেখো 2 এর দাগের হয়ে গেল, এবার 3 এর দাগের অঙ্কে যাব। তিনের দাগের বলে দিয়েছে যে একটা সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে যে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত। তাহলে দেওয়া আছে 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, এটা দেওয়া আছে। বা x লসাগু, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা 2x স্কোয়ার প্লাস 1 কোনাকুনি গুণ করলে 2x হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে যেটা মান চেয়েছে, এখানে কি মান চেয়েছে, x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে আমরা উভয় দিকে যদি x অ্যাড করে দিই কি হবে, এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 1 প্লাস x ইজ ইকুয়াল টু 2x প্লাস x, উভয় দিকে x যোগ করলাম, এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x, এর মানটা 3x বেরোলো, ঠিক আছে। এবার কি বলেছে যে আর মান চেয়েছে x বাই, অতএব x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান চেয়েছে। এর নিচে যে হরে যেটা আছে তার মানটা আমরা বের করেছি 3x, এটা 3x, x কেটে গেলে 1/3 হয়ে যাচ্ছে, দেখো x কেটে গেলে 1/3, ঠিক আছে। তাহলে এখানে 1/3 হচ্ছে, তাহলে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান 1/3, এটাই লিখবে। অতএব x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এত এর মান 1/3, ঠিক আছে, হলো। নেক্সট দেখো 3 এর দাগেরটা কমপ্লিট হলো, সহজ অঙ্ক ছিল। 4 একটা এবার চারের বলেছে কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 - 3 হলে সমীকরণটি লেখো। যে দ্বিঘাত, একদমই সহজ অঙ্ক, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 এবং -3 সেই সমীকরণটি হবে বলে, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 এবং -3 সেই সমীকরণটি হবে x - 2 ইন্টু x - a - প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। দেখো
এইটা হলেই তবে দুটো বীজ এইটা হবে, কারণ x মাইনাস 2 কে 0 করলে x সমান 2 হয়ে যাচ্ছে, একটা বীজ 2, আর এইটাকে 0 করলে হয়ে যাচ্ছে -3, তাহলে একটা বীজ -3, তাহলে এদের গুণফলটা এরকম দ্বিঘাত সমীকরণ হয়ে যায়। ঠিক আছে, মিডল ফ্যাক্টর করলে যে মানটা আসে, তাহলে এটাকে সিম্পলিফাই করে গুণ করলে হবে x ইন্টু x x স্কোয়ার প্লাস x ইন্টু 3 3x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস x মাইনাস 6, এটাই 0, এটাই সমীকরণ। x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাই দ্বিঘাত সমীকরণটা আসছে। দেখো এটাই উত্তর, একদমই সহজ অঙ্ক। দেখো x স্কোয়ার প্লাস x মাইনাস 6, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, সহজ অঙ্ক। নেক্সট দেখো, বুঝতে পারলে নিশ্চয়ই। 4 হয়ে গেল, এবার 5-এর অঙ্ক। পাঁচের অঙ্ক বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দু ছেদ করে। চিত্র দেখো, চিত্র পেন্সিল অঙ্কন করবে, পেন্সিল স্কেল ইউজ করে অঙ্কন করবে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে পি বিন্দু, আর এইটা হয়ে যাচ্ছে কিউ বিন্দু। পি আর কিউ বিন্দু হয়ে গেল। এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এবি ও এসি কে, তাহলে এপি সমান বলেছে 4 সেমি, কিউসি সমান 9 সেমি। এইটা 9, আর এইটা এপি সমান 4 সেমি, আর কিউপি সমান 9 সেমি। আবারও বলে দেওয়া আছে পিবি সমান একিউ, পিবি আর একিউ সমান, পিবি সমান একিউ, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ত্রিভুজ এবিসি এর উত্তর লিখবে এখানে লিখবে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলা আছে, পি ও কিউ, এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি। প্রদত্ত আছে এপি সমান 4 সেমি, ওকে, এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি এইটা, এবং আরো দেওয়া আছে পিবি ইজ ইকুয়াল টু এ কিউ। ঠিক আছে, এবার আমরা থ্যালাসের উপপাদ্য এখানে প্রয়োগ করতে পারবো। থ্যালাসের থেকে যেটা পাচ্ছি, অতএব যেটা হয়ে যাবে, অতএব এপি মানে এইটা বাই এইটা, যেহেতু এটা সমান্তরাল, এপি এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু এইটা বাই এইটা, তাহলে এপি বাই পিবি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, কি চেয়েছে এখানে চেয়েছে পিবির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পিবি সমান একিউ, তাহলে একিউ এর জায়গায় আমরা পিবি লিখতে পারবো। এপি সমান কত, 4, এইটা পিবি হয়ে গেল। এই যে একিউ এর জায়গায় আমরা পিবি লিখে দিচ্ছি, কারণ দুটোই সমান, আর এটা 9, তাহলে কোনাকুনি গুণ করে দিলে পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 হয়ে যাচ্ছে। অতএব পিবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব পিবি ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে, পিবি ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে পিবি ইজ ইকুয়াল টু 6 হচ্ছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা পিবি এর দৈর্ঘ্য 6 সেমি। 5-এরটা দেখো, আমরা লিখতে পারি পিবি এর দৈর্ঘ্য 6 সেমি। অতএব পিবি এর দৈর্ঘ্য 6 সেমি। দেখো সহজ অঙ্ক। নেক্সট দেখো, 5-এর হয়ে গেল, 6-এরটা। 6-এর অঙ্ক কি বলেছে, এটাও জ্যামিতির অঙ্ক আছে। ছয়টাও জ্যামিতির অঙ্ক। কি দিয়েছে, 6-এরটা হচ্ছে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু, পিকিউ এবং পিআর বৃত্তের দুটি স্পর্শক হলে পিকিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা তোমরা প্রত্যেকটা ছবি স্কেল পেন্সিল ইউজ করে আঁকবে। এটা ব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে,
এইখান থেকে 5 হলে 13 সেমি দূরত্ব মোটামুটি এতটা হয়ে যাবে। দুটি স্পর্শক, এই একটা এখানে যাচ্ছে আর একটা স্পর্শক এখান থেকে হয়ে আর একটা এইরকম হচ্ছে, ঠিক আছে, দুটো স্পর্শক এইটা, ঠিক আছে। তাহলে ও কেন্দ্রবৃত্তে দুটো স্পর্শক হয়ে যাচ্ছে, ও কেন্দ্রবৃত্তে দুটো স্পর্শক পি কিউ এবং পি আর। ও কেন্দ্রবৃত্তে পি কিউ আর পি আর দুটো স্পর্শক, ঠিক আছে। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তে পি কিউ এবং পি আর দুটো স্পর্শক, ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5 সেমি। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ঠিক আছে। আর কি বলেছে, আর বলে দেওয়া আছে ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু। ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু অবস্থিত, ঠিক আছে। পি বিন্দু পেয়ে গেলাম। এবার বলছে যে পি কিউ এবং পি আর দুটো স্পর্শক, পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক, ঠিক আছে। আচ্ছা, ও কমা কিউ এবং ও কমা আর যোগ করে দিলাম। অতএব ত্রিভুজ পি কিউ ও এবং ত্রিভুজ পি আর ও উভয়েই সমকোণী ত্রিভুজ, উভয়ই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। যেহেতু ও কিউ লম্ব পি কিউ এবং ও আর লম্ব পি আর, ঠিক আছে। কারণ বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়, বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়। তাহলে এই ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব, এই ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়, ঠিক আছে। তাহলে স্পর্শকের উপর লম্ব হলো, তাহলে দুটোই সমকোণী ত্রিভুজ এবং এই দুটো ত্রিভুজ সর্বসম, ব্যাসার্ধ সমান, এইটা সাধারণ বাহু, ঠিক আছে। আবার আমরা লিখেই দিচ্ছি, আবার ও কিউ সমান ও আর এবং ওপি সাধারণ বাহু, সাধারণ বাহু। অতএব ত্রিভুজ ও পি কিউ সর্বসম ত্রিভুজ ও আর পি, ঠিক আছে। এবার এইটা 5, ব্যাসার্ধ 5 বলে দিয়েছে, এইটা 5, 13 সেমি স্পর্শক, তাহলে এই না 13 হচ্ছে এইটা 13 সেমি দূরে, তাহলে স্পর্শকটা বের করতে হবে। যে কোনো দুটো ত্রিভুজ যেহেতু সর্বসময় একটার ক্ষেত্রফল বের করলেই দুটো অন্যটার ক্ষেত্রফল সমান হবে, আর পুরোটার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রফল যোগ করে দিলেই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই তাকে 2 দিয়ে গুণ করলেই মানে অপর ত্রিভুজের ক্ষেত্রফলটা সেম হবে, তাহলেই পি কিউ ও আর মানে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ ও থেকে পাই, ও থেকে পি পাচ্ছি, এটা সমকোণ, এর বিপরীত এটা অতিভুজ, তাহলে হয়ে যাচ্ছে ও কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কোয়ার। ও কিউ হয়ে যাচ্ছে 5 স্কোয়ার, পি কিউ আমাদের নির্ণয় করতে হবে, ওপি হয়ে যাচ্ছে 13 স্কোয়ার, বা পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 13 169 মাইনাস 25, অতএব পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, অতএব পি কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, অতএব পি কিউ সমান পজিটিভটা নিতে হবে, পি কিউ সমান 12, ঠিক আছে, এটা 12 হয়ে যাচ্ছে। অতএব পি কিউ সমান 12, অতএব পি কিউ বাহুর দৈর্ঘ্য, পি কিউ বাহু 12 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ পি কিউ ও এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কোণটা, ভূমি 12 আর উচ্চতা এখানে 5, এইটা এত বর্গ কি একক আছে, সেমি আছে নিশ্চয়, একক আছে এখানে সেমি, এত বর্গ সেমি হয়ে যাবে, এটা কেটে গেলে 6 হচ্ছে, 5 6 30 বর্গ সেমি হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ পিও আর এর ক্ষেত্রফল, পিও আর এর ক্ষেত্রফল
পিওআর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 30 বর্গ সেমি, এটাও 30 বর্গ সেমি হয়ে যাচ্ছে, দুটোই 30 বর্গ সেমি করে, ঠিক আছে, দুটোই 30 বর্গ সেমি করে হলো। অতএব এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত? অতএব চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল, পি কিউ ও আর এর ক্ষেত্রফল, পি কিউ ও আর এর ক্ষেত্রফল, পি কিউ ও আর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 30 বর্গ সেমি প্লাস 30 বর্গ সেমি ইজ ইকুয়াল টু 60 বর্গ সেমি। এটাই অ্যান্সার, 60 বর্গ সেমি আসছে। দেখো 30 বর্গ সেমি প্লাস 30 বর্গ সেমি যোগ করতে হবে, 60 বর্গ সেমি অ্যান্সার আসছে। ওকে, এইভাবে করতে হবে। অঙ্কটা ভালো অঙ্ক, দেখো বুঝে বুঝে করতে হবে কিন্তু, অতটাও ছোট অঙ্ক নয়, আগের বেশ কয়েকটা অঙ্ক যেরকম ছোট ছিল, ঠিক আছে। 6 হয়ে গেল। নেক্সট দেখো এবার 7 শুরু করব, যে অঙ্কটা দেখে নাও ভালো করে। নেক্সট দেখো 7। সাতের অঙ্ক কি বলেছে দেখো, 6 এটা 7। 7 বলে দিয়েছে ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এওবি 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? সহজ অঙ্ক। দেখো এটা ও কেন্দ্রবৃত্তে এ বি, আচ্ছা এ বিটা একটু ওপরে হবে, দুটো জায়ের দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রবৃত্তে এটা এ বি মনে করো এই বি, আর এইটা মনে করো সিডি, এটা সমান দূরত্বে আছে। এখান থেকে এইটা যোগ হলো, এটা যোগ হলো, এটা মনে করলে এ বি, এটা সিডি। ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায়, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। এ বি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এবার কি বলা আছে, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি। তাহলে এ বি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তাহলে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হলে তাদের দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। তাহলে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, দুটো সমান যায়, কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। তাহলে সিডি সমান 6 সেমি, তাহলে এখানে হয়ে যাচ্ছে এ বি সমান সিডি, তাহলে এখানে অতএব হয়ে যাচ্ছে কোণ সিওডি সমানও 60 ডিগ্রি। তাহলে এইটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইটাও 60 ডিগ্রি, দুটোই 60 ডিগ্রি করে, এইটাও 60 এইটাও 60, দুটো সমান জায়গা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা খেয়াল রাখবে। দুটো সমান জায়গা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে সিওডি এর দেখো, অতএব সিওডিও 60 ডিগ্রি হয়ে গেল। ত্রিভুজ সিওডি এর কোণ সিওডি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা ওসি সমান ওডি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই সমান। তাহলে অতএব কোণ ওসির বিপরীত বাহু দুটো, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, এটা তোমরা অনেক আগে থেকেই জানো, ঠিক আছে। একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব ত্রিভুজ ও ডি সি সমান ও সি ডি, ঠিক আছে। আবার একটা কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? ও ডি সি প্লাস ও সি ডি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 60। অতএব কোণ ও ডি সি প্লাস ও সি ডি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। দুটো সমষ্টি 120 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটার মান কত হবে? যেহেতু দুটো সমান, অতএব কোণ ও ডি সি সমান ও সি ডি সমান 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণও 60 ডিগ্রি করে হচ্ছে, তাহলে ত্রিভুজের তিনটি কোণই সমান 60 ডিগ্রি করে। অতএব এবার এই দিকটা করছি দেখো, অতএব ত্রিভুজ সিওডি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। অতএব তাহলে প্রতিটি কোণ যেহেতু 60 ডিগ্রি, তাই সেটা সমবাহু ত্রিভুজ হবে। অতএব ত্রিভুজ সিওডি সমবাহু ত্রিভুজ যার একটা বাহু দেয়া আছে, এই যে একটা বাহু এ বি সমান সিডি সমান 6 সেমি বলে দেয়া আছে,
তাই তো। এবি সমান সিডি সমান 6 সেমি এখানে লিখে দিই। তাহলে 6 সেমি হলে ওসি ওডি দুটোই 6 সেমি, ওসি ওডি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে, অতএব প্রতিটি বাহু 6 সেমি। অতএব প্রতি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, প্রতি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অতএব বৃত্তটির ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। ঠিক আছে, দেখো নেক্সট 7 হয়ে গেল। দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। 8 8 কি বলেছে? tan থিটা প্লাস cot থিটা 2 হলে tan 7 থিটা প্লাস cot 7 থিটার মান কত? আচ্ছা, দেয়া আছে সহজ অঙ্ক এটা, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটার মান চেয়েছে। তাহলে আমরা কি জানি, এটা tan থিটাই রাখছি, cot থিটা মানে 1 বাই tan থিটা ইজ ইকুয়াল টু 2, বা এটা tan থিটা লসাগু, এই যেটা গুণ হয়ে গিয়ে tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, বা tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan থিটা, বা tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 1 মানে 1 স্কয়ার। ঠিক আছে, b স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাচ্ছে tan থিটা মাইনাস 1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু 1। অতএব cot থিটা সমান কত হবে? cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1 আসছে। ঠিক আছে, এবার যেটার মান চেয়েছে, অতএব tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটার মান কত? এটা হচ্ছে tan থিটার পাওয়ারে 7 প্লাস cot থিটার পাওয়ারে 7, এইটা মানে। ঠিক আছে, tan থিটার মান এসে গেছে এখানে 1, cot থিটার মানও 1, পাওয়ারে 7 হলে 1ই হবে, এটা 1 প্লাস 1 2 আসছে। দেখো, অতএব tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা এর মান 2। দেখো সহজ অঙ্ক একদম, tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটার মান 2 চলে আসছে, একদমই সহজ অঙ্ক হলো। 8টা দেখে নাও। যে কোনো অঙ্ক আমরা বলে দিচ্ছি, যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানালে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, নেক্সট দেখো এবার 9টা। 8 হয়ে গেল, 4 দাগের 8 হলো, এবার 4 দাগের 9 অঙ্ক। নয়ের অঙ্ক বলছে একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। তার মানে √3 হচ্ছে 1-এর চেয়ে বড়, উচ্চতাটা বেশি ছায়ার দৈর্ঘ্যের চেয়ে, এইরকম আনুপাতিক মান। এটা √3, এটা 1। ঠিক আছে, একটি স্তম্ভের, এটা যদি এবিসি হয়, এবিসি একটি স্তম্ভের, এটা হয়ে যাচ্ছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু √3:1। ধরে নিচ্ছি আমরা, ধরি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √3x একক ধরে নিলাম। তার সঙ্গে কিছু একটা ধ্রুবক পদ রাখতে হবে, সরাসরি সেটাই ধরা যাবে না। ছায়ার দৈর্ঘ্য √3x ধরে নিলাম, আর উচ্চতা ধরি, এবং স্তম্ভের উচ্চতা ইজ ইকুয়াল টু x ইন্টু 1 ইন্টু x একক সমান x একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা √3x হয়ে যাচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে x একক হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এইটা থিটা কোণ ধরে নিই, কি চেয়েছে এখানে দেখো, এখানে বলেছে যে সূর্যের উন্নতি কোণ, ধরি সূর্যের উন্নতি কোণ থিটা, ধরি সূর্যের উন্নতি কোণ থিটা। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? লম্ব বাই ভূমি।
লম্ব হচ্ছে √3x/x, তার মানে হয়ে যাচ্ছে √3x/x, বা একদমই সহজ অঙ্ক দিয়েছে, ছোট অঙ্ক, সহজ অঙ্ক এটা। x6 কেটে গিয়ে √3 হয়ে গেল, ঠিক আছে। tan কতর মান √3? tan θ = tan 60 মান √3, তাহলে tan উভয় দিকে উঠে গেলে θ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। θ 60 ডিগ্রি হয়ে গেল, θ 60 ডিগ্রি চলে এলো, দেখো। কি বলে দিয়েছে এটা? বলে দিয়েছে ছায়ার দৈর্ঘ্য তো বলে দিয়েছে √3, ছায়ার দৈর্ঘ্য √3, উচ্চতা 1, তো উল্টো নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ছায়ার দৈর্ঘ্য √3, উচ্চতা 1, তাহলে tan এটা কিন্তু লেখাটা তো আমাদের উল্টো হয়ে গেছে। ছায়ার দৈর্ঘ্য √3 বলে দিয়েছে, এইখানে লেখাটা ঠিক হয়ে গেছে, এইখানে লেখাটা অন্য হয়ে গেছে। ছায়ার দৈর্ঘ্য √3, এটা √3x হয়ে যাবে, আর এটা শুধু x হয়ে যাবে, ঠিক আছে। এইটা হবে, সেই হিসাবে কিন্তু এই ভূমিটাকে বড় করলে ভালো হয়, ঠিক আছে। ভূমিটা তো বেশি হবে, এইটা। এইখানটা একটু চেঞ্জ হবে, ভূমিটা বেশি হবে। এইটা হয়ে যাচ্ছে x, এটা √3x, এটাকে a, এটাকে b, এটাকে c ধরলে, তাহলে tan θ লম্ব বাই ভূমি, লম্ব x বাই √3x, 1/√3 tan 30, θ 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। অতএব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। সূর্যের উন্নতি কোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। 9টা হয়ে গেল, দেখো। এবার 10-এর অঙ্কে যাব। বুঝতে পারলে নিশ্চয়ই? এটা আমরা উচ্চতায় ধরেছি x, ছায়ার দৈর্ঘ্য, এখানে লেখাটা ঠিক ছিল, ওইখানটা একটু এদিক ওদিক হয়ে গেছিল। নেক্সট দেখো 10-এরটা। বলে দিয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, যাদের উচ্চতার অনুপাত 1:2, চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান, দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান, ঠিক আছে। চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত, চোঙ দুটির উচ্চতার অনুপাত, চোঙ দুটির উচ্চতার অনুপাত = 1:2, চোঙ দুটির উচ্চতার অনুপাত 1:2। ধরি প্রথমটির উচ্চতা h1 ধরি প্রথম চোঙের উচ্চতা h1 h একক, আর দ্বিতীয় চোঙের উচ্চতা h2 2h হবে, ঠিক আছে। কারণ এখানে 2 আছে, তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে এইচটা, ঠিক আছে। এইচটা ধ্রুবকপদ হিসেবে উভয়ের সঙ্গে নিচ্ছি। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি প্রথম চোঙের ব্যাসার্ধ r1 একক, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 একক। ব্যাসার্ধ অনুপাত চেয়েছে, ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ সমান r1 একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান r2 একক। এটা ধরে নিলাম, প্রথম চোঙের ব্যাসার্ধ সমান r1 একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান r2 একক, ঠিক আছে। এবার বলেছে তাদের আয়তন সমান, অতএব প্রথম চোঙের আয়তন, অতএব প্রথম চোঙের আয়তন πr²h, এটা হয়ে যাবে πr1² × h, এতক্ষণ। দ্বিতীয় চোঙের আয়তন πr2² × 2h ঘন একক। অতএব শর্তানুসারে কি হবে? শর্তানুসারে দুটো চোঙের আয়তন সমান বলে দিয়েছে, শর্তানুসারে হয়ে যাচ্ছে πr1²h πr2² 2h। πh যদি আমরা তুলে দিই বা
r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r2 স্কোয়ার, ঠিক আছে, বা বা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 2/1 হয়ে যাবে, তবে কোনাকুনি গুণ করলে এটা আসছে, ঠিক আছে। তবে এবার ওই দিকে আমরা যদি √2 করি, এটা থেকে কোনাকুনি গুণ করলে এটা চলে আসছে, ম্যাচ করে যাচ্ছে। r1/r2 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে √2/1, অতএব r1:r2 √2:1, r1:r2 √2:1, অতএব চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত √2:1। উত্তর লিখবে চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু √2:1। দেখো এটাই আসছে, দেখে নাও প্রসেসটা, ভালো অঙ্ক, এটা অন্যতম। উচ্চতর অনুপাত বলে দিয়েছে, ব্যাসার্ধ অনুপাত চেয়েছে, যথেষ্ট ভালো অঙ্ক। নেক্সট দেখো 11টা। কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘনসেমি হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? ধরি এটা অর্ধগোলক, তাই তো, ধরি অর্ধগোলকের ব্যাস ধরে নিচ্ছি, এটা ধরি অর্ধ গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 2r সেমি একক আছে। ধরি অর্ধগোলকের ব্যাস 2r সেমি, তাই তো। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r/2 সেমি ইজ ইকুয়াল টু r সেমি, ব্যাসার্ধ বেরিয়ে গেল। অতএব অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তনের সূত্র, নর্মালি গোলকের আয়তনের সূত্র 4/3 r3, 4/3 পাই r3। তাহলে এইখানে আয়তন হয়ে যাবে 2/3 পাই r3, এত ঘনসেমি। প্রদত্ত অর্ধগোলকের আয়তন ইজ ইকুয়াল টু 144 পাই ঘনসেমি, এটা দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে দুটো সমান হবে, অতএব শর্ত অনুসারে এটা হয়ে যাবে 2/3 পাই r3 ইজ ইকুয়াল টু 144 পাই, ঠিক আছে। তাহলে পাই কেটে দিলে হয়ে যাচ্ছে, বা 2/3 r3 ইজ ইকুয়াল টু 144, বা r3 ইজ ইকুয়াল টু 144 ইন্টু 3/2, 3/2 হয়ে গেলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 72, বা r3 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, 3 7 21, বা r3 ইজ ইকুয়াল টু 6 অতএব r ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 8টাই হচ্ছে ব্যাসার্ধ, 8টাই ব্যাসার্ধ বেরিয়েছে। অতএব এখানে কি চেয়েছে, ব্যাস না ব্যাসার্ধ? অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য, গোলকটির ব্যাস। অতএব 2r ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12, অতএব গোলকটির ব্যাস 12 সেমি। গোলকটির ব্যাস 12 সেমি আসছে, দেখো। গোলকটির ব্যাস চেয়েছে 12 সেমি। নেক্সট দেখো, নেক্সট অ্যান্ড লাস্ট, 4 থেকে লাস্ট অঙ্ক। এটা 11টা হলো, এটা 11টা হলো, 10এরটা আগেই হয়ে গেছে, এটা 11টা হলো, নেক্সট দেখো 12টা। বুঝতে পারলে নিশ্চয়ই, সহজ অঙ্ক। বারোর কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 দেওয়া আছে। প্রদত্ত আছে, কি আছে, সামেশন অফ fi xi ইজ ইকুয়াল টু
সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকাল টু সামেশন অফ এফ আই এক্স আই 132 প্লাস 5k, আর সামেশন অফ এফ আই ইজ ইকাল টু 20, এইটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কি জানি? আমরা জানি গড় মানে এক্স বার, যেটা সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, সেটাই এক্স বার, মানে এখানে 8.1 দেওয়া আছে। ঠিক আছে, বা এটা এখানে আমরা এক্স বার হিসাবেই লিখছি। পরিসংখ্যা বিভাজনের গড় এক্স বার ইজ ইকাল টু 8.1। অতএব এবার মানগুলো পুট করি। এটা হয়ে যাচ্ছে 132 প্লাস 5k, এটা হয়ে যাচ্ছে 20 ইজ ইকাল টু 8.1, বা 132 প্লাস 5k ইজ ইকাল টু 8.1 ইন্টু 20। পয়েন্ট উঠে গেলে নিচে 10 হচ্ছে, একটা সংখ্যা আছে 10 তখন 20। ঠিক আছে, বা 132 প্লাস 5k ইজ ইকাল টু 81কে 2 দিয়ে গুণ করলে 162, বা 5k ইজ ইকাল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকাল টু 30, 5k ইজ ইকাল টু 30 আসছে, বা k ইজ ইকাল টু 30/5, বা k ইজ ইকাল টু 6, k এর মান আসছে 6। ঠিক আছে, এখানে কি বলেছে? এখানে বলেছে k এর মান কত। অতএব k এর মান 6। ঠিক আছে, k এর মান আসছে 6। দেখো, এর সাথে সাথে আমাদের শর্ট কোশ্চেন সমস্ত কমপ্লিট হলো। ঠিক আছে, যা যা শর্ট কোশ্চেন ছিল এখানে কমপ্লিট হলো। 2018 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের 1 নম্বর এবং 2 নম্বরের যা কোশ্চেন ছিল সমস্ত কিছুই সলভ হলো। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বরে যা কোশ্চেন ছিল সমস্ত কিছু সলভ হলো। যদি বড় কোশ্চেন 3-4 নম্বরের কোশ্চেন সলভ করা দরকার থাকে, তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে, আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো সলভ করব। ওকে, তো আপাতত এগুলো কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে আমরা 2017 সালের কোশ্চেন সলভ করব। ওকে, 2017 সালের কোশ্চেন সলভ করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।